তো এনিওয়ে আজকে আমাদের ফার্স্ট ক্লাস এবং আমি আপনাদের সাথে মেনলি শেয়ার করার চেষ্টা করব যে আমাদের এই কোর্স কি, কেন এবং কিভাবে আমরা অপারেট করব। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের আজকে অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমরা কোন ধরনের প্রবলেম সলভ করতে পারবো বা কোন ধরনের প্রবলেম আমরা অ্যাকচুয়ালি হেলথ কেয়ার ফেস করি, স্পেশালি বা আমাদের কান্ট্রি কনটেক্সটও চিন্তা করব এবং গ্লোবাল হেলথ কিভাবে ট্রান্সফর্মড হয়েছে বাই ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা নিয়ে আমরা মোটামুটি আহ, একটু শেখার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, হোয়াট ইজ ডেটা। তো আমরা সবাই জানি যে ডেটা ক্যান বি এনিথিং, রাইট? সো ডেটা ক্যান বি নাম্বারস, অডিওস, ভিডিওস অ্যান্ড টেক্সট। মানে আপনার আমরা যেগুলা অ্যাকচুয়ালি সামটাইমস মেজারমেন্টের ক্ষেত্রে মানে মেজারমেন্ট অথবা কাউন্টস দুইটা ওয়েতে বের করি। আম, এবং আমরা এখানে একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি, ডেটা সেট রেফার্স টু র ফ্যাক্টস, ফর এক্সাম্পল ফিগার্স অর অবজারভেশনস দ্যাট ক্যান বি কালেক্টেড, মেজার্ড, অ্যানালাইজড অ্যান্ড ইউজড ফর ডিসিশন মেকিং। তার মানে আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমরা ডেটা ব্যবহার করি টু মেক আ ডিসিশন। এখন যেহেতু আমরা এখানে হেলথ কেয়ার নিয়ে কথা বলছি, তার মানে অবশ্যই আমরা এখানে হেলথ কেয়ার রিলেটেড ডেটা নিয়ে কথা বলবো। তার মানে আমরা এখানে হেলথ কেয়ার ডেটা থেকে কিভাবে ডিসিশন মেক করা যায় সেটা মোটামুটি শেখার চেষ্টা করব। তার মানে আমরা ডেটা থেকে যে ডিসিশনটা নিতে পারি বা ডেটা ভিত্তিক যে ডিসিশন নিই, সেটাকে আমরা বলি ডেটা ড্রিভেন ডিসিশন। সো হেলথ কেয়ারে কিভাবে আমরা ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারি, আমাদের কোর্সের মেইন লক্ষ্যটাই এইটা। And it serves as a foundation of computing, statistics, machine learning, and artificial intelligence. নেক্সট ক্লাসগুলোতে, আই মিন, যখন আপনাদের মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টপিকগুলো আসবে, প্রত্যেকটা পার্টস অ্যান্ড পার্সেল আপনাদের সাথে আলোচনা করা হবে। হোয়াট ইজ মেশিন লার্নিং, টাইপস অফ মেশিন লার্নিং, ডিপ লার্নিং, টাইপস অফ ডিপ লার্নিং ইত্যাদি, এগুলো আপনাদের সাথে আলোচনা করে দেন অ্যাকচুয়ালি কোডিং পার্ট কভার করা হবে। এখন কথা হলো যে আমাদের কত প্রকারের ডেটা আছে, টাইপস অফ ডেটা। আপনারা এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছেন, একটা অ্যাকচুয়ালি খুবই এলোমেলো আর একটা অর্গানাইজড। তার মানে ডেটা ক্যান বি স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড। স্ট্রাকচার ডেটা মানে অর্গানাইজড অ্যান্ড প্রিডিফাইন্ড ফরম্যাটে থাকে। এই মানে স্পেশালি এটা স্টোর করা থাকে রো অ্যান্ড কলাম ওয়াইজ, যেটা আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন। রাইট সাইডে এই যে ইয়েটা, এটা অ্যাকচুয়ালি আপনার ফরম্যাটেড ডেটা। ওকে, দিস ইজ কল্ড স্ট্রাকচার ডেটা, মানে যেটার একটা আপনার প্রিডিফাইন্ড ফরম্যাট থাকে এবং রো অ্যান্ড কলাম ওয়াইজ ডেটাবেজে সাজানো থাকে। দিস ইজ কল্ড স্ট্রাকচার ডেটা। অন দ্য আদার হ্যান্ড আমাদের আরেক ধরনের ডেটা রয়েছে যেটা অ্যাকচুয়ালি আনস্ট্রাকচার ডেটা, দ্যাট ডাজন্ট হ্যাভ এনি কাইন্ড অফ a predefined format or um, organization. Okay, it lacks the structured organization. তার মানে আমরা এখান থেকে শিখলাম যে ডেটা ক্যান বি এনিথিং অ্যান্ড টাইপস অফ ডেটা। দুই ধরনের ডেটা আমরা হ্যান্ডেল করব, মোস্টলি স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড ডেটা। এখন কথা হচ্ছে আমরা শিখছি যে কিভাবে হেলথ কেয়ার ডেটাকে আমরা ব্যবহার করব to make a better decision for or to improve our healthcare decision, right? So আমাদেরকে জানতে হবে যে হেলথ কেয়ারে প্লেয়ার্স কারা, কারা অ্যাকচুয়ালি হেলথ কেয়ার ডেটা জেনারেট করে। আমাদের মোস্ট অফ দ্য টাইম আমরা যখন কোনো একটা কনসেপ্ট শিখবো বা কোনো একটা স্কিল নিয়ে কাজ করব, আমাদের একটা জিনিস মনে রাখা জরুরি যে আমরা বেস বা বেসিক বিল্ডিং ব্লকস যেগুলো থাকে সেগুলোকে আমরা কখনোই ওভারলুক করব না। করলে অ্যাকচুয়ালি আমাদের ডোমেইন নলেজের মানে ঘাটতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হেলথ কেয়ারে কি প্লেয়ার্স, আমি কয়েকটা পার্টে এখানে ভাগ করেছি। নাম্বার ওয়ান, প্রোভাইডার্স। তাইলে হেলথ কেয়ার প্রোভাইডার্স কারা? ইট ক্যান বি ডক্টরস, হসপিটালস, ক্লিনিক অ্যান্ড ফার্মাসি। অ্যান্ড পেয়ার্স কারা অ্যাকচুয়ালি আপনার টাকা পয়সা পে করে? ইন্স্যুরেন্স কোম্পানিজ, ফর এক্সাম্পল প্রাইভেট যে কোম্পানিগুলো আছে হেলথ কেয়ার ইন্স্যুরেন্স ইয়ে করে, অ্যান্ড হেলথ যারা অ্যাকচুয়ালি হেলথ কেয়ার সার্ভিসটা নেন তারা অ্যাকচুয়ালি এটাকে পে করে, রাইট? ফার্মাসিউটিক্যালস, ফর যাদেরকে আমরা ড্রাগ কোম্পানিজ হিসেবে চিনি। অ্যান্ড গভর্নমেন্ট, যেমন ধরেন গভর্নমেন্টের অনেক অর্গানাইজেশন আছে, আমি এখানে কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নাম ইনক্লুড করেছি, এফডিএ, সিডিসি, সিএমএস।
রিসার্চার্স যারা আছেন তারা হেলথ কেয়ারে ডেটা জেনারেট করেন, ফর এক্সাম্পল ক্লিনিশিয়ানস, ডেটা সায়েন্টিস্ট। ওকে, রিসার্চারের আন্ডারে আরো অনেক আহ, মানে ক্যাটাগরি পিপলকে আমরা ইন্টিগ্রেট করতে পারি, বাট আমি এখানে জাস্ট আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে হেলথ কেয়ারে কারা অ্যাকচুয়ালি কি প্লেয়ার্স, কারা ডেটা জেনারেট করে। তার মানে এখানে আমরা কয়েক মানে আম, পাঁচটা ক্যাটাগরির কথা বলেছি। নাম্বার ওয়ান প্রোভাইডার্স, নাম্বার টু রিসার্চার্স, নাম্বার থ্রি গভর্নমেন্ট অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানিজ, যাদেরকে আমরা ড্রাগ কোম্পানি হিসেবে চিনি, অ্যান্ড পেয়ার্স, অ্যাকচুয়ালি হেলথ কেয়ার কস্ট যারা পে করছেন তাদের কথা আমরা এখানে জানি। তার মানে আমাদের হেলথ কেয়ার ডেটা জেনারেট করে কাইন্ড অফ ফাইভ ফিল্ডের মানুষজন। ওকে, এখন কথা হলো যে আমাদের এই যে হেলথ কেয়ার ডেটা আমরা এখানে বলেছি, ফার্মাসিউটিক্যালস কোম্পানিজ বা ড্রাগ কোম্পানিজ তারা ডেটা জেনারেট করে, হসপিটালস ডেটা জেনারেট করে, ইন্স্যুরেন্স কোম্পানি ডেটা জেনারেট করে, পেশেন্ট নিজে তার ডেটা আছে, গভর্নমেন্টের ডেটা জেনারেশন প্রসেস থাকে। এখন তাহলে হোয়াট ইজ দ্য লাইফ সাইকেল অফ দিস হেলথ কেয়ার ডেটা, রাইট? সো আমাদের হেলথ কেয়ার ডেটার কি, লাইফ সাইকেলটা কি সেটা আমাদেরকে জানতে হবে। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মাসি, হসপিটালস। সো এখানে এই যে পেশেন্ট ডেটা অ্যান্ড ইন্স্যুরেন্স ডেটা, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম। দিস ইজ আ ডেটাবেস ম্যানেজমেন্ট মানে সিস্টেম, যেখানে অ্যাকচুয়ালি পেশেন্ট রেকর্ড বা পেশেন্টের ডেটা রাখা হয় এই সিস্টেমটাতে। ইএইচআর, যেখানে অ্যাকচুয়ালি আমরা বলছি যে ইলেকট্রনিক হেলথ রেকর্ডস হসপিটাল প্রোভাইড করে, ইন্স্যুরেন্স কোম্পানি, মেডিকেল ক্লেমস। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেশেন্ট পেশেন্ট সেন্ট্রিক ডেটা কিন্তু সব জায়গায়, রাইট? পেশেন্ট মিডিলে আছে। সো পেশেন্ট, হসপিটালস, পেশেন্টস, ইন্স্যুরেন্স কোম্পানি, বা যেটাকে আমরা এখানে ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড মেডিকেল ক্লেমস ডেটা। হসপিটাল প্রোভাইড করে মেডিকেল রেকর্ডস অথবা ইলেকট্রনিক হেলথ রেকর্ডস। অ্যান্ড এখানে ফার্মাসি, ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড পেশেন্টস, pharmacy claims. On the other hand, hospitals, pharmaceuticals, and government, this is called clinical trials বা clinical trials data. সো দিস ইজ দ্য আলটিমেট লাইফ সাইকেল অফ হেলথ কেয়ার ডেটা। এখন যদি আপনারা এখানে মোটামুটি দেখেন, আরেক ধরনের ডেটা জেনারেটর আছেন যারা অ্যাকচুয়ালি রিসার্চার। তারা কি করেন? মেডিকেল লিটারেচার প্রডিউস করেন। বাই ইউজিং দিস ডেটা দে ক্যান প্রডিউস মেডিকেল লিটারেচার, রাইট? যেটা অ্যাকচুয়ালি আমরা বলি সায়েন্টিফিক আর্টিকেলস। সো এখন কথা হচ্ছে যে আমাদের হেলথ কেয়ারে তাহলে কয় ধরনের ডেটা আছে সেটা আমাদেরকে জানতে হবে। নাম্বার ওয়ান ইলেকট্রনিক হেলথ রেকর্ডস, নাম্বার টু মেডিকেল ক্লেমস, নাম্বার থ্রি ইলেকট্রনিক ক্লিনিক্যাল নোটস, যেটা অ্যাকচুয়ালি ডক্টরসরা জেনারেট করেন, মেডিকেল লিটারেচার, রিসার্চার যারা তারা অ্যাকচুয়ালি এটা জেনারেট করেন, কন্টিনিউয়াস সিগন্যালস, যেমন ধরেন আপনার আমাদের আহ, আমরা একদম নিত্য নৈমিত্তিক দিনে ব্যবহার করছে স্মার্ট ওয়াচ, তারপরে ইসিজি, এরকম অনেকগুলা আছে কন্টিনিউয়াস সিগন্যালস। আমি আপনাদেরকে এক্সাম্পল সহ দেখাবো। ইমেজিং ডেটা, ফর এক্সাম্পল সিটি স্ক্যানস, এমআরআই, ডিজিটাল এক্সরেজ, দিজ আর কল্ড মেডিকেল ইমেজিং ডেটা। মেডিকেল অন্টোলজি অ্যান্ড এরপর আছে ক্লিনিক্যাল ট্রায়ালস ডেটা। তার মানে হেলথ অ্যান্ড ড্রাগ ডিসকভারি ডেটা কারা কারা প্রোভাইড করে সেটা আমরা দেখলাম। অ্যান্ড ড্রাগ ডিসকভারি ডেটা কারা ব্যবহার করেন আমরা অনুমান করতে পারি, কারা এটা অ্যাকচুয়ালি ইউজ করেন। তো হেলথ ডেটা, ইলেকট্রনিক হেলথ রেকর্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমাদের হেলথ ডেটা কয় প্রকারের, এবং সাধারণত এখানে যেগুলো ফিল্ড দেখছেন আপনারা যে কোনো একটা পছন্দ করে ওই ফিল্ডে আপনারা বস হবেন। অ্যাকচুয়ালি আপনি সব ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারবেন না, হ্যাঁ, বাট বেসিক কনসেপ্ট থাকাটা জরুরি। যেমন ধরেন একজন কাজ করবে ড্রাগ ডিসকভারি, তাহলে তার ফোকাসটা হবে ড্রাগ ডিসকভারি বেসড ডেটা নিয়ে। আবার কারণ মানে কেউ কাজ করতে পারে ইমেজিং ডেটা, যেমন আমার পার্সোনাল রিসার্চ ইন্টারেস্ট নিউরো ইমেজিং। আমি নিউরোলজিক্যাল ডিজিজ ডিটেকশনের জন্য যে ইমেজগুলো জেনারেট হয় সেটা নিয়ে আমি কাজ করি। আবার কেউ আছে ইলেকট্রনিক হেলথ রেকর্ডস ইউটিলাইজ করে। সো ইট ডিপেন্ডস অন ইউর ইন্টারেস্ট। নেক্সট আমরা এখানে আম, যে ইয়েটা করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইলেকট্রনিক হেলথ রেকর্ড। ইলেকট্রনিক হেলথ রেকর্ড আমরা কি বলতে কি বুঝি এবং কিভাবে ইলেকট্রনিক হেলথ রেকর্ড অ্যাকচুয়ালি রাখা হয়।
ভেরি সিম্পল। মানে একজন পেশেন্ট যখন হসপিটালে আসেন, তার ডেমোগ্রাফিক্সটা আমরা আগে ইয়ে করি, কালেক্ট করি। ডক্টরস বা যিনি অ্যাকচুয়ালি রেকর্ড কিপার্স থাকেন, মেডিকেল ডকুমেন্টেশন যিনি করেন, সামটাইমস ওনাকে স্ক্রাইবও বলা হয়। সো যিনি থাকেন তিনি অ্যাকচুয়ালি পেশেন্টের ডেমোগ্রাফিক্স নিয়ে মানে আম, কাজ করেন, আগে ডেমোগ্রাফিক্স গুলা নেয়। এরপরে আপনার কোন ধরনের ডায়াগনোসিস হয়েছে সেটার উপর ভিত্তি করে তাকে মেডিকেশন দেওয়া হয়। ক্লিনিক্যাল নোটস এন্ড রিপোর্টস থাকতে পারে, মেডিকেল ইমেজ থাকতে পারে, মাল্টি টাইপ মেডিকেল কোডস থাকে। আম, আমি আপনাদেরকে দেখাবো যে আহ, আমরা কোড কোনটা দ্বারা, ফর এক্সাম্পল ডায়াবেটিস 1 এন্ড ডায়াবেটিস 2 এর জন্য পার্টিকুলার একটা কোড আছে, সেটা দিয়ে আমরা বুঝি ডায়াবেটিস 1 এন্ড 2, কন্টিনিউয়াস মনিটরিং ডেটা ইত্যাদি। সো এইখানে ইলেকট্রনিক হেলথ রেকর্ড, যেটা আমি বললাম যে এটা একটা এমন একটা ব্যবস্থা যেখানে আসলে পেশেন্টের টোটাল রেকর্ডটা এখানে রাখা হয়, যেটা অ্যাকচুয়ালি ডেটাবেস থেকে আমি 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 এবং আপনি রিট্রিভ করে আমরা আমাদের ডেটা ড্রিভেন ডিসিশনে ব্যবহার করতে পারি। এখানে জাস্ট সিম্পলি একটা ইয়ে দেওয়া হয়েছে, ওয়ার্কফ্লো পিএইচ এর ডেটা। আউট পেশেন্ট ভিজিট যখন হয় সাধারণত আমরা জানি যে পেশেন্টের সিমটমস, ডায়াগনোসিস, সাম ল্যাব টেস্ট থাকতে পারে, মেডিকেশন প্রেসক্রিপশনস থাকে। দেন ইন পেশেন্ট ভিজিট এনকাউন্টার যখন হয় সাধারণত অ্যাডমিশন, মানে সিপ কমপ্লায়েন্স যিনি ইয়ে করেন, কন্টিনিউয়াস মনিটরিং ডেটা থাকে যদি পেশেন্ট অ্যাডমিটেড হয়, আদারওয়াইজ এখানেই খতম, রাইট? ইমেজিং ডেটা জেনারেট হয়। ডিসচার্জ থাকলে যখন পেশেন্ট ডিসচার্জ হবে তখন অ্যাকচুয়ালি ডিসচার্জ সামারি থাকে। এই যে এন্টায়ার ওয়ার্কফ্লো, এই ওয়ার্কফ্লোটা ব্যবহার করে কিন্তু আমরা মেডিকেল রেকর্ডস বা ইলেকট্রনিক হেলথ রেকর্ডস ব্যবহার করে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ডেটা ড্রিভেন ডিসিশন মেক করতে পারি। এখন সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একজন পেশেন্ট, তার ফর এক্সাম্পল ডিজিজ বা সিমটমস যেগুলো আছে, কফ, ফিভার, অ্যাবডোমিনাল পেইন, চেস্ট পেইন, তাহলে এখানে কিছু তাকে সাজেশন দেওয়া হয়েছে বা অ্যাডভাইস করা হয়েছে। দেন প্রসিডিউর, ডায়াগনোসিস অ্যান্ড মেডিকেশনস, ফাইনালি ক্লিনিক্যাল এনকাউন্টার্স বা ডায়াগনোসিস হবে। সিম্পলি আপনারা একটা মানে এক্সেলে যেভাবে আমরা ডেটা ইনপুট দিই বা ইয়ে করি, সেটার আমরা একটা প্রসেস এখানে দেখতে পারি। সো ইএইচআর ডেটা একজন পেশেন্টের বেলায় আমরা এখানে দেখছি, বাট এই প্রসেসটা অ্যাকচুয়ালি রেপিটেটিভ প্রসেস। সো এখানে আমরা ইএইচআর যে ডেটাটা বা ইলেকট্রনিক হেলথ রেকর্ড ডেটাতে আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের ডেমোগ্রাফিক্স থাকে, তার ডায়াগনোসিস ইনফরমেশন থাকে, তারপরে হচ্ছে মেডিকেশনস থাকে, ক্লিনিক্যাল নোটস অ্যান্ড রিপোর্টস বা আদার্স ইমেজ টাইপ গুলা থাকে, কন্টিনিউয়াস মনিটরিং ডেটা থাকে। এই যে ডেটাগুলো আমরা পাই, উম, এই ডেটাগুলো ব্যবহার করে মানে আমরা কি ব্যবহার করতে পারি, মেশিন লার্নিং অর ডিপ লার্নিং অ্যালগোরিদম, যেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে অ্যাপ্লিকেশন করলে আমরা যে কাজটা করতে পারবো, যে ডিজিজ ক্লাসিফাই করতে পারবো, কনসেপ্ট এমবেডিং বা সিকোয়েন্সিয়াল প্রেডিকশন বা ডেটা অগমেন্টেশন। ধরুন আমরা পেশেন্টের সার্ভাইভাল অ্যানালাইসিস করে আমরা প্রেডিক্ট করতে পারবো তার সার্ভাইভাল মানে প্রবাবিলিটি কত, বা একজন পেশেন্ট আজকে ভর্তি হয়েছেন ডেঙ্গি নিয়ে, তাহলে তার রিঅ্যাডমিশন চান্স কত, এইগুলোকে আমরা প্রেডিক্ট করতে পারি। সো সিম্পলি ওয়ার্কফ্লোটা হচ্ছে এরকম, আমাদের ইলেকট্রনিক ডেটা থাকে, মিডলে আমরা জাস্ট এখানে অ্যাপ্লিকেশন মানে এআই মডেলস বা অ্যালগোরিদমস যেগুলো আছে সেগুলো ব্যবহার করি। আফটার অল তারপরে আমরা এখানে অ্যাকচুয়ালি আমাদের কোন ধরনের প্রেডিকশন দরকার, যে আমার ক্লাসিফিকেশন করা দরকার নাকি কোনো আউটকাম প্রেডিকশন করা দরকার, সেটা আমরা ইউজ করতে পারি এন্ড টাস্ক। তার মানে ডেটা, এআই অ্যাপ্লিকেশন, দেন এন্ড টাস্ক, আমরা কি চাচ্ছি। এখন ইলেকট্রনিক যে ডেটা, ইলেকট্রনিক হেলথ রেকর্ড ডেটা, এটার কিছু প্রস এন্ড কনস আছে। ফর এক্সাম্পল, আমরা যদি সুবিধাগুলো নিয়ে কথা বলি, দিস ইজ রিচ ডেটা টাইপস, মানে স্ট্রাকচার্ড আনস্ট্রাকচার্ড ডেটা দুইটাই এখানে থাকে। স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড ডেটা বলতে কি বোঝায় একটু আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো এখানে স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড দুই ধরনের ডেটা থাকে, এবং লংজিটিউডাল লং টার্ম ডেটা বেস বলতে পারি আমরা এটাকে, মাল্টিপল ভিজিটস অফ দ্য টাইম ইএইচআর কি করতে পারে, রেকর্ড রেখে দিতে পারে। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজেস অফ ইএইচআর। অন দ্য আদার হ্যান্ড, অসুবিধাগুলোর মধ্যে যেটা আছে কমপ্লেক্স ডেটা টাইপস, ওকে, এখানে আপনার মাল্টি মডালিটি ডেটা অ্যান্ড প্রাইভেসি কনসার্ন থাকে, ডিফিকাল্ট টু শেয়ার অ্যান্ড অ্যাক্সেস। আমরা যখন হিউম্যান সাবজেক্ট নিয়ে কাজ করি, আমাদের যে জিনিসটা
থাকতে হবে মাথায় যে আমরা এখানে পেশেন্টের প্রাইভেসি ব্রেক করছি কিনা। যদি করে থাকি তাহলে এটা এথিক্যাল না। তার মানে এথিক্যাল কনসার্ন আছে এখানে। এবং প্রত্যেকটা হসপিটালের যে জিনিসটা থাকতে হবে, মানে তাদের নিজস্ব ইএইচআর থাকতে হয়, এটা আপনার জেনারেলাইজেবল না। আই মিন আপনি জেনারেলাইজড একটা সিস্টেম সব জায়গায় ব্যবহার করবেন সেটা না। আসলে ইট শুড বি টেইলার্ড অ্যাপ্লিকেশনস ফর ইচ হসপিটাল। সো সবচেয়ে বড় কথা হলো যে একটা মাল্টি মডালিটি ডেটা এখানে পাওয়া যায়। সো ইটস কমপ্লেক্স অ্যান্ড ডিফিকাল্ট টু হ্যান্ডেল। অন দ্য আদার হ্যান্ড, ক্লিনিক্যাল নোটস, যেটাকে আমরা বলি ফ্রি টেক্সট ডকুমেন্টেশন অফ পেশেন্ট স্টেটাস, এখানে অনেক ধরনের আপনার ইয়ে থাকে, নোটস থাকে। ফর এক্সাম্পল, পেশেন্ট যখন এন্ট্রি নেন তখন তার অ্যাডমিশন ইডি নোটস থাকতে পারে, অ্যান্ড প্রগ্রেস, নার্সিং, রেডিওলজি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ফিজিশিয়ানস, ডিসচার্জ সামারি, ডেটা রিপোজিটরি বা সোশ্যাল ওয়ার্ক, দিজ আর কল্ড ক্লিনিক্যাল নোটস। তো ক্লিনিক্যাল নোটস যখন নেওয়া হয়, এটার জন্য একটা মেথড আছে যেটাকে আমরা বলি সব, একটু পরে আমরা দেখব। সো হোয়াট আর ক্লিনিক্যাল নোটস, আমরা সিম্পলি যখন ইন্টারভিউ হবে তখন আপনাদেরকে এই ছোট ছোট জিনিসগুলো ধরতে পারে। তার মানে এটা অ্যাকচুয়ালি ফ্রি টেক্সট ডকুমেন্টেশন অফ ইচ পেশেন্ট। ওকে, তো পেশেন্ট যখন হাসপাতালে এন্ট্রি করেন বা আসেন তখন অ্যাকচুয়ালি এই নোটসটা আমরা নিয়ে থাকি। সো এটার একটা টেমপ্লেট আছে, এসওপি সব বলি আমরা। সাবজেক্টিভ, হোয়াট পেশেন্ট টেলস ইউ, মানে এখানে আপনার পার্সোনাল অপিনিয়নের কোনো ইয়া নেই। উনি যে কথা মানে যেটা বলবেন ওনার হিস্ট্রি অনুযায়ী আপনি ডায়াগনোসিস করবেন, রাইট? সো অবজেক্টিভ, এক্সাম ফাইন্ডিংস অ্যান্ড ল্যাবস, এখানে আপনার অবশ্যই ডাক্তার যেটা করেন আম, আপনাদের কিছু অ্যাডভাইস প্রোভাইড করেন, তারপরেই তিনি অ্যাসেসমেন্ট করেন, আই মিন তার কি হয়েছে, ডায়াগনোসিস। আফটার অল, আফটার দিস স্টেপ, আই মিন মানে ডায়াগনোসিস, তারপরে তিনি যেটা করেন সেটা হচ্ছে প্ল্যান ট্রিটমেন্ট। তারপরে অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা প্ল্যান করা হয়। সো ক্লিনিক্যাল নোটসের এই সিম্পল টেমপ্লেটটা আমরা ব্যবহার করব। এস ফর সাবজেক্টিভ, ও ফর অবজেক্টিভ, এ ফর অ্যাসেসমেন্ট অ্যান্ড পি ফর প্ল্যান। যাদের ইচ্ছে আছে যে আপনারা মেডিকেল ডকুমেন্টেশন অ্যান্ড ক্লিনিক্যাল নোটস টেকিং নিয়ে কাজ করবেন, তারা জেনারেটিভ এআই ফর হেলথ কেয়ার আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ একটা সেশনে। যদিও দিস ইজ নট পার্ট অফ দিস কোর্স, বাট আমার প্ল্যান আছে যে কিভাবে আমরা জেনারেটিভ এআই ব্যবহার করতে পারি মেডিকেল ডকুমেন্টেশনে। সো দিস ইজ আ টেমপ্লেট ফর ক্লিনিক্যাল নোটস। যখন আমরা একজন পেশেন্টকে ইন্টারভিউ করি, বা মানে সিম্পলি যখন একজন পেশেন্ট আসেন তখন অ্যাকচুয়ালি তার হিস্ট্রি নেওয়ার যে ইয়াটা টেমপ্লেট, সেটা আমরা এখানে বলছি। সো ট্রিটমেন্ট প্ল্যানটা তার মানে সবার শেষে, রাইট? দেন আমরা যে ক্লিনিক্যাল নোটস এর কথা বলছি, এটার কিছু প্রস এন্ড কনস আছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আনস্ট্রাকচার ডেটা ডিফিকাল্ট টু হ্যান্ডেল। সো ফ্রি টেক্সট ন্যারেটিভ ক্যান বি ডিফিকাল্ট টু প্রসেস, রাইট? অ্যান্ড ইটস নয়েজি, আই মিন লো ডকুমেন্টেশন কোয়ালিটি, অ্যাক্রোনিমস অ্যান্ড টাইপোস থাকে। আপনারা দেখবেন ডক্টররা যখন এই মানে আপনার ডক্টর মানে পেশেন্টের ক্লিনিক্যাল নোটস নেন বা সামারি লেখেন, তখন আপনারা দেখবেন যে ওনারা অনেক ধরনের অ্যাক্রোনিমস ব্যবহার করেন বা টাইপও থাকে অনেক। সো ইটস ডিফিকাল্ট টু ইউজ। বাট এখন যেহেতু অনেক ধরনের মানে আপনার মানে অডিও টু টেক্সট বা স্পিচ টু টেক্সট জেনারেশন অ্যাপস আছে, সো এটা আমাদের জন্য একটু সহজ হয়ে গেছে। বাট এগেইন যেটা আমি বললাম যে ক্লিনিক্যাল নোটস হচ্ছে আনস্ট্রাকচার ডেটা, যেটা আসলে কোনো প্যাটার্ন নাই। সো ইটস ডিফিকাল্ট টু হ্যান্ডেল অ্যান্ড সেন্সিটিভ। আপনার ফ্রি টেক্সট, যেটাকে আমরা বলি ইনডেপথ টেক্সট বা ইনডেপথ ইন্টারভিউ এর মাধ্যমে আমরা আসলে এটা এইসব টেক্সট নিয়ে থাকি। সো ফ্রি টেক্সট অফ ইন কন্টেন্ট প্রোটেক্টেড হেলথ ইনফরমেশন, যেটাকে আমরা পিএইচআই বলি। সো মেক শিওর যে আমরা পেশেন্টের প্রাইভেসি যেন নষ্ট না করি। ওকে, পিপিআই, পার্সোনালি প্রোটেক্টেড ইনফরমেশন, অ্যান্ড পিএইচআই, প্রোটেক্টেড হেলথ ইনফরমেশন, এই দুইটা জিনিসে আমাদের নজর রাখতে হবে যখন আমরা হেলথ কেয়ার ডেটা কি করব, ইউটিলাইজ করব। অ্যান্ড এটার একটা সুবিধা হচ্ছে ডিটেলড, ডিসক্রাইবস ভেরিয়াস ইনফো অ্যাবাউট পেশেন্ট স্টেটাস, ইউনিভার্সাল ক্লিনিক্যাল নোটস exist in all clinical encounters, right? On the other hand, it's flexible to handle. Okay, কারণ হচ্ছে এখানে আপনার various information has been documented, symptoms, lab test, treatment, medications, and treatment plan ইত্যাদি। সো ক্লিনিক্যাল নোটস সামটাইমস কিভাবে ব্যবহার করতে হয় এটা আমরা শিখবো, বাট ক্লিনিক্যাল নোটস অ্যাকচুয়ালি আনস্ট্রাকচার্ড ডেটা, সো ইটস নট ইজি টু হ্যান্ডেল।
On the other hand, claims data কে actually বলে electronic transition data between patients and healthcare providers differ based on insurance type. Actually, ইউএসএ আপনার হেলথ ইন্স্যুরেন্স অনেক বেশি মানে ইউজেস আছে, আমাদের দেশে অতটা নাই, পার্শ্ববর্তী আরো অনেক দেশে আছে। So medical claims data, it depends on the company. Okay, so যেমন Medicare, National Insurance Program in the US, and commercial private insurance, it depends on their policies. So এটা আসলে আমরা যেখানে কাজ করব সেটা জাস্ট একটু স্টাডি করে নিলে আমরা বুঝতে পারবো যে মেডিকেল ক্লেমস ডেটাটা কিভাবে জেনারেট হচ্ছে, কেমন আসছে। সো এখানে সিম্পলি আমরা একটা মানে কোম্পানি মেডিকেয়ার তার একটা দেখছি পার্ট 1 হসপিটাল ইন্স্যুরেন্স। এখানে সাধারণত পেশেন্ট ভিজিট যেটা, সেটা পার্ট 2 তে মেডিকেল ইন্স্যুরেন্স, ফিজিশিয়ান সার্ভিস, আউট পেশেন্ট ভিজিট অ্যান্ড অ্যাম্বুলেন্স ভিজিটস থাকে। পার্ট 3 তে মেডিকেয়ার অ্যাডভান্টেজ প্ল্যান, আই মিন যেটা অ্যাকচুয়ালি ক্যাপিটেশন প্ল্যান থাকে। অন দ্য আদার হ্যান্ড প্রেসক্রিপশন ড্রাগ, যেটা এই 4টা পার্টে তারা অ্যাকচুয়ালি ডেটাটা নিয়ে থাকে বা রিট্রিভ করে। হ্যাঁ, আহ, এটা ভ্যারি করে কোম্পানি টু কোম্পানি। সো আমরা যখনই যার ডেটা ব্যবহার করবো না কেন, তার ডকুমেন্টেশনটা পড়ে নিলে বেটার। অন দ্য আদার হ্যান্ড কমার্শিয়াল অথবা প্রাইভেটের কথা যদি বলি, মেডিকেলের যে ডেটাটা জেনারেট হয় ইনপেশেন্ট, আমি হসপিটাল ভিজিটে হয়, নার্সিং ফ্যাসিলিটিজের, নার্সিং হোম, ওকে, আউট পেশেন্টে আপনার অ্যাম্বুলেটরি ভিজিট আছে, আউট পেশেন্ট সেন্টার্স ফ্যাসিলিটি ফি, প্রফেশনাল ফির কথা যদি বলি ডক্টরস ফি আছে, রাইট। অ্যান্ড ফার্মাসিতে ব্যবহার করি আমরা কি প্রেসক্রিপশন, সো প্রেসক্রিপশন ড্রাগস, এইখানে আপনার ডেটা জেনারেট হয়। ক্লেমস ডেটার আরেকটা এলিমেন্টস আছে, যেমন আপনি যেখানকারই হেলথ কেয়ার ইন্স্যুরেন্সের মেম্বারশিপ নেন না কেন, সেখানে আপনার মেম্বার ইনফো থাকে, ডেট অ্যান্ড প্লেস, আপনি কি মানে কোন রোগে আক্রান্ত হয়েছেন বা ডায়াগনোসিস হয়েছেন, প্রসিডিউর কিভাবে মানে আইডেন্টিফাইড হয়েছেন, কোন ধরনের ড্রাগ সাজেশন দেওয়া হয়েছে, অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, চার্জ, পেমেন্ট, ওকে, ইত্যাদি আপনার ডকুমেন্টেড থাকে। ক্লেইমস ডেটার একটা গুরুত্বপূর্ণ অসুবিধা হচ্ছে কোডিং এরর্স। বিলিং মানে যখন বিলিং করা হয় বা বিল কমপ্লিট করে, বিলিং পারপাস অনলি, নট ডিটেল ক্লিনিক্যাল ডকুমেন্টেশনস। অন দ্য আদার হ্যান্ড, ইট প্রোভাইডস ইনঅ্যাকুরেট ডেটা, আই মিন ইমপারফেক্ট রিফ্লেকশন অফ অ্যাকচুয়াল পেশেন্ট স্টেটাস, এবং টাইম ল্যাগ থাকে এখানে। ওকে, ক্লেইমস ফিলিং ডিলে, আদার টেম্পোরারি লিমিটেড ডেটা থাকে। আহ, আর সুবিধাগুলোর মধ্যে এটা অনেক মানে লার্জ ভলিউম ডেটা জেনারেট হয়, প্লেন্টি অফ ক্লেইমস ডেটা আর অ্যাভেলেবল, হলিস্টিক ভিউ পাওয়া যায় যখন আমরা এটা ইউটিলাইজ করবো, অল পেশেন্টস ইন্টারাকশনস উইথ প্রোভাইডার্স, আমরা এটার অ্যানালাইসিস করতে পারবো বা বের করতে পারবো। মেডিকেশন কমপ্লায়েন্স, এভরি ফিল অ্যান্ড রিফিল অফ এ প্রেসক্রিপশন আমরা এখান থেকে চেক করতে পারবো। নেক্সট হচ্ছে ক্লেইমস ভার্সেস ইএইচআর ডেটা। আমরা এখানে 3টা জিনিস দেখবো, স্কোপ অফ দ্য ডেটা, মেডিকেশন ডেটা অ্যান্ড ডেটা রিচনেস। তো ক্লেইমস ডেটার কথা যদি বলি, অল ট্রানজাকশনস দ্য পেশেন্ট প্রোভাইডার ইন্টারাকশন, এখানে আমরা 2 ধরনের মানে 2টা গ্রুপের মধ্যে যে ইন্টারাকশনটা থাকে, মানে ট্রানজাকশনস, পলিসি অ্যান্ড আদার্স যে ইনফরমেশনগুলো থাকে, সেগুলো আমরা মানে ক্যাপচার করতে পারি বা ইউটিলাইজ করতে পারি। ইএইচআর ডেটা আপনার ক্যাপচার অনলি দ্য পোর্শন অফ কেয়ার। আমরা মনে রাখবো যে ক্লেম ইন্স্যুরেন্স বেসড হচ্ছে ক্লেম ডেটা, আর ইএইচআর ডেটা হচ্ছে অ্যাকচুয়াল ক্লিনিক্যাল ডেটা, আই মিন only focus on clinical care. Okay, specific provider based. It can be hospital or clinic. Medication data field থাকে claims data বেলায়, but ইসে EHR বা ইলেকট্রনিক হেলথ রেকর্ডে আপনার মেডিকেশন প্রেসক্রিপশন থাকে, নট ওয়েদার ইট ইজ ফিল্ড। ওকে, ডেটা রিচনেসের কথা যদি বলি, ক্লেমস ডেটা স্ট্রাকচার্ড কোডস থাকে, ইটস গুড বাট লিমিটেড। অন দ্য আদার হ্যান্ড, ইএইচআর ডেটা ভেরি রিচ ডেটা টাইপস, এখানে আপনার ক্লিনিক্যাল নোটস, ল্যাব ভিজিটস বা ল্যাব রিপোর্টস অ্যান্ড আদার ভাইটাল যে রিপোর্টসগুলো থাকে, প্রবলেম লিস্ট অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি, ইমেজিং ডেটা ইত্যাদি সব ধরনের ডেটা এখানে ইন্টিগ্রেট করা থাকে। সো আমরা ইন শর্ট বলতে পারি ইএইচআর ডেটা মোর পাওয়ারফুল দ্যান ক্লেমস ডেটা।
আমরা সবাই জানি যে সিগন্যাল, কন্টিনিউয়াস সিগন্যালস বা কন্টিনিউয়াসলি ডেটা জেনারেট করে এরকম কিছু কথা যদি বলি, যেমন অক্সিজেন স্যাচুরেশন, যেটাকে আমরা SpO2 বলি, হার্ট রেট মনিটরিং বা ইউজিং স্মার্ট ওয়াচ আর আদার ডিভাইসেস, অনেকগুলা ডিভাইস আছে যেগুলো দিয়ে আমরা করতে পারি। ইসিজি মনিটরিং, EEG, এরপরে ব্লাড প্রেশার, এই সবগুলো ডিভাইসই অ্যাকচুয়ালি আমাদের কন্টিনিউয়াস ডেটা জেনারেট করে। These are commonly collected data in hospitals, right? Important data for real-time clinical decision making. এইটা একটু ডিফিকাল্ট টু প্রেডিক্ট, কারণ এইখানে আমরা যে কাজটা করি যে রিয়েল টাইম ডেটা ব্যবহার করে অ্যাকচুয়ালি রিয়েল টাইম ডিসিশন মেক করতে হবে। আই মিন রিয়েল টাইম ক্লিনিক্যাল ডিসিশন। সো একজন পেশেন্ট আইসিইউতে আছেন, তার ডেটা ব্যবহার করে আমাদেরকে প্রেডিক্ট করতে, তার সার্ভাইভাবিলিটি প্রেডিক্ট করছি বা তার মর্টালিটি প্রেডিক্ট করছি, এরকম অনেক ধরনের কাজ আছে যেটা অ্যাকচুয়ালি আমরা কন্টিনিউয়াস সিগন্যাল ডেটা ব্যবহার করে করি। সো কন্টিনিউয়াস সিগন্যাল ডেটা আপনারা আরো, আমি যে পেপারগুলো সাজেস্ট করব, পেপারগুলো পড়লে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে হোয়াট আর কন্টিনিউয়াস সিগন্যালস ডেটা অ্যান্ড কিভাবে আমরা এই ডেটাগুলোকে ব্যবহার করি ইন আওয়ার ডিসিশন মেকিং। যেমন এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনার এখানে একজন পেশেন্টকে দেখতে পাচ্ছেন অ্যান্ড আদার্স আরেকজন কাজ করছেন। সো এখানে কোন রিয়েল টাইম মনিটরিং এ কি কি ধরনের ডেটা প্রোভাইড করে, যেমন ধরেন সিম্পল দুইটা জিনিস কথা যদি বলি, টেম্পারেচার অ্যান্ড হার্ট রেট কন্টিনিউয়াসলি আমরা এটা দেখতে পারি, রাইট? কন্টিনিউয়াসলি আমরা এই ডেটাটা এখান থেকে ইউটিলাইজ করতে পারি। সো রিয়েল টাইম মনিটরিং ডেটা কাইন্ড অফ চ্যালেঞ্জিং টু হ্যান্ডেল অ্যান্ড মানে যেটা আমি বললাম যে একটু কঠিন টু মেক আ বেটার ডিসিশন, বাট কন্টিনিউয়াস ডেটা এখন আমাদের টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়েছে, মানে আপনার এআই তো অ্যাডভান্সমেন্ট হয়েছেই, পাশাপাশি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের অনেক অ্যাডভান্সমেন্ট আছে। সো সেগুলো আমরা ব্যবহার করে রিয়েল টাইম ক্লিনিক্যাল ডিসিশন মেকিং করতে পারি। প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস সিগন্যালস ডেটা, এটারও কিছু প্রজ অ্যান্ড কনস আছে। অসুবিধাগুলোর মধ্যে এটা অ্যাকচুয়ালি নয়েজি ডেটা, আই মিন সেন্সর প্লেসমেন্ট অ্যান্ড ইন্টারফারেন্স সেন্স, মানে ইট ডিপেন্ডস অন সেন্সর প্লেসমেন্ট। সো যেটা আমি বললাম যে এটা অ্যাকচুয়ালি নয়েজি ডেটা প্রোভাইড করে। এবং আরেকটা সমস্যা হচ্ছে যে এটা লার্জ ভলিউমে ডেটা, র ডেটা ইয়া করে। সো ভাস্ট অ্যামাউন্ট অফ র ডেটা নিড টু বি প্রসেসড ইন রিয়েল টাইম, otherwise we cannot make a better decision for patients, okay? আর প্রস যেটা বলা যায় ডিটেল ডেটা থাকে এখানে, কন্টিনিউয়াস মনিটরিং ডেটা যেহেতু, সো ডিটেল ডেটা অ্যান্ড অবজেক্টিভ মেজার্স, নো হিউম্যান অপিনিয়ন অন ভ্যারিয়েশনস অকার্ড। সো এইখানে যেহেতু হিউম্যান অপিনিয়ন নাই, সো এটা কাইন্ড অফ রিচ ডেটা টাইপ ফর আস। ইমেজিং ডেটা, যেটা আপনারা অনেক ধরনের ইমেজিং ডেটার কথা জানেন, মেনি ডিফারেন্ট ইমেজিং ডেটা আর অ্যাভেলেবল, ফর এক্সাম্পল এক্স রে, সিটি সিটি স্ক্যানস, MRI, পেট সিটি, মানে আরো অনেক ধরনের ইমেজ আছে। যেমন আহ, কিন্তু এটার কিছু সুবিধা অসুবিধা আছে, একটু পরে দেখবো। স্টোরেজ সাইজ পার ইমেজ, ফুল বডি পেট 9 GB, সিটি কার্ডিয়াক 36 GB, FMRI বলে যেটাকে, সেটা 300 GB, ওকে? সাইজ এস্টিমেটস, ইমেজিং ডেটা, এখানে আপনার 2014 সালে একটা, মানে আমি স্ট্যাটস দিয়েছি, বাট ইমেজিং ডেটা কিন্তু স্টোর করার জন্য আমাদের মানে স্টোরেজের প্রয়োজন আছে অনেক, কারণ এটা সাইজে বেশ বড়। এখন ইমেজিং ডেটার যে অসুবিধাগুলা, লেভেল এফিসিয়েন্সি, আমাদের কাছে ধরুন 10,000 পেশেন্টের ডেটা আছে টিউবারক্লোসিস ডিটেকশনের জন্য, ফর এক্সাম্পল এক্স রে ডেটা, বাট এই ডেটা কিন্তু মানে এই মানে কোন এক্সরেটা টিউবারক্লোসিস পজিটিভ কোনটা নেগেটিভ, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সো আমাদের এখানে যে কাজটা করতে হয়, লেভেলিং করতে হয় ইমেজটাকে। আই মিন ডিফিকাল্ট টু একিউর হাই কোয়ালিটি লেভেলস ফ্রম এক্সপার্টস। সো এটা কিন্তু মানে যখন আমরা অ্যানোটেশন করি ইমেজ, তখন আসলে এখানে ক্লিনিক্যাল এক্সপার্টস যারা থাকেন তাদেরকে আমরা কাজে লাগাই। হাই ডাইমেনশনাল, আই মিন হাই রেজুলেশন ইমেজিং ডেটা ডিফিকাল্ট টু অ্যানালাইজ, রাইট? সো এটা আমাদের কম্পিটিশনাল মানে পাওয়ারের প্রয়োজন আছে, এরপরে আপনার স্টোরেজের প্রয়োজন আছে ইত্যাদি। সো এখানে আমাদের আম, মানে ডিফিকাল্টি আছে। অন দ্য আদার হ্যান্ড, প্রয়াস যদি বলি অবজেক্টিভ মেজার্স, নো হিউম্যান ওপিনিয়ন অ্যান্ড ডেটা স্ট্যান্ডার্ডের কথা যদি বলি, এখানে আমরা এই ডেটাগুলা মানে জেনারেলাইজড করতে পারি। আম, হ্যাঁ, মানে ডেটা স্ট্যান্ডার্ডের বেলায় যেটা এখানে বলা হয়েছে যে এনশিওর জেনারেলাইজেশন অফ ট্রেন মডেলস, ডিটেলড, আই মিন হাই রেজুলেশন ডেটা প্রোভাইড করতে পারে ইমেজ, যে ইমেজিং টেকনোলজিগুলো আছে।
মেডিকেল লিটারেচার, অ্যাজ ইউ নো, যেটা আমি বললাম, মেডিকেল নলেজ আর ডকুমেন্টেড ইন মেডিকেল লিটারেচার সাচ এস পাবলিকেশনস অ্যান্ড ক্লিনিক্যাল গাইডলাইন্স। যেমন ধরেন টেক্সট ডেটার কথা যদি বলি, পাবমেড আপনার একটা গুরুত্বপূর্ণ সোর্স। অন দ্য আদার হ্যান্ড, মেডলাইন, পাবমেড ডেটা, ক্লিনিক্যাল গাইডলাইন ডেটাবেজ আছে। এরা আমাদেরকে মেডিকেল লিটারেচার প্রোভাইড করে। হ্যাঁ, আপনারা একটা কথা শুনেছেন, এভিডেন্স বেসড মেডিসিনস বা এভিডেন্স সিনথেসিস। এইগুলা করা হয় মেনলি হচ্ছে মেডিকেল লিটারেচার ডেটা ব্যবহার করে, অ্যাকচুয়ালি মোস্টলি টেক্সট ডেটা। এখন মেডিকেল ডেটার কিছু কনস আছে: difficult to parse, necessary and but expert is to locate and understand the relevant content, right? On the other hand, এটা যেটা আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে যে it's not machine friendly, I mean designed for human consumption with limited structured data and can be hard for machine to consume. So যেহেতু টেক্সট নিয়ে কথা বলা হয়েছে, it's unstructured data, so unstructured data is difficult to handle. On the other hand, high quality, uh, অবশ্যই এখানে ওয়েল রিটেন আর্টিকেলস ও ডকুমেন্টস পাওয়া যায়, and covers diverse conditions. So এখানে কম্প্রিহেন্সিভনেস এর একটা ব্যাপার আছে। মেডিকেল অন্টোলজি, যেটাকে আমরা বলি নলেজ গ্রাফস অফ ডিফারেন্ট মেডিকেল টার্মিনোলজি সাচ এস ডিজিজ, সিমটমস অ্যান্ড ট্রিটমেন্টস। পপুলার মেডিকেল অন্টোলজিস যেগুলো আছে, যেমন সিপিটি, ফর প্রসিডিউর কোডস, আর আর নর্ম ফর ড্রাগ, এরকম অনেকগুলো আপনার মেডিকেল অন্টোলজি আছে। এরপরে মেশ, মেডিকেল সাবজেক্ট হেডিং ফর লিটারেচার্স, এসিটি ফর এটিসি ফর ড্রাগস। এই যে মেডিকেল অন্টোলজি গুলো আছে, এই সব ডেটাও আমরা ব্যবহার করতে পারি হেলথ কেয়ারে টু মেক ডেটা ড্রিভেন ডিসিশন। ওকে, এইটারও কিছু অসুবিধা আছে, যেমন লিমিটেড কাভারেজ, আই মিন দ্য লেবার ইন্টেন্সিভ এফোর্ট টু ক্রিয়েট। মানে এই ধরনের ডেটা অ্যাকচুয়ালি নয়েজি হয় এবং ইজিলি আউট অফ ডেট। ওকে, so easily out of date, I mean due to labor intensive effort to maintain, so এটা easily out of date চলে যায়। and pros যদি বলি যে maintains readable, um, directed, ওকে। আর একটা হচ্ছে ইজি টু ইন্টিগ্রেট, সো ইজিলি আমরা ইন্টিগ্রেট করতে পারি অন্টোলজি উইথ আদার ডেটা সোর্সেস সাচ এস ইএইচআর ক্লেইমস ডেটা। ক্লিনিক্যাল ট্রায়ালস, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এসেছি। ক্লিনিক্যাল ট্রায়াল ইজ দ্য প্রসেস টু টেস্ট দ্য এফিকাসি অ্যান্ড সেফটি অফ এ নিউ ড্রাগ, রাইট? সো ডেটা সোর্স ক্যান বি, ধরেন এখানে আমি যে সোর্স গুলো দিয়েছি, ক্লিনিক্যাল ট্রায়ালস গভ ইনক্লুডিং ট্রায়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেখানে পাওয়া যায় রিক্রুটমেন্ট নেটওয়ার্কস বিটুইন ট্রায়ালস অ্যান্ড ইনভেস্টিগেটর্স, পেশেন্টস। অ্যান্ড সেফটি রিপোর্টিং এফডিএ অ্যাডভার্স ইভেন্ট ডেটাবেজে পাওয়া যায়, ক্লিনিক্যাল ট্রায়াল ম্যানেজমেন্ট সিস্টেমে পাওয়া যায়, যেটাকে আমরা সিটিএমএস বলি। সো ক্লিনিক্যাল ট্রায়ালস ডেটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ সোর্স, এবং আমরা ট্রাই করবো যে ক্লিনিক্যাল ডেটা কিভাবে অ্যাকচুয়ালি ইউটিলাইজ করা হয়। এই ডেটারও কিছু কনস আছে, ডিফিকাল্ট টু ম্যাচ অ্যান্ড ডেটা ইন্টিগ্রেশন। আর এটা সুবিধার কথা হচ্ছে যে যদি এটা ইম্পর্ট্যান্ট ভ্যালুয়েবল ডেটা ফর গেটিং ড্রাগ অ্যাপ্রুভড। আপনারা সবাই জানেন যে নতুন কোনো ড্রাগ বা ভ্যাকসিন বাজারে আনতে হলে আমাদের এটার অ্যাপ্রুভালের প্রয়োজন আছে। সো সেই অ্যাপ্রুভালের জন্য ক্লিনিক্যাল ট্রায়াল ডেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড হেটেরোজেনাস ডেটা, সাধারণত ক্লিনিক্যাল যে ডেটা, ট্রায়াল ডেটা, সেটা আমাদেরকে বোথ স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড ডেটা বা লঞ্জিটিউনাল ডেটা আমাদেরকে প্রোভাইড করে। ড্রাগ ডেটা, ড্রাগ ব্যাংক ডেটা আছে, বা চ্যাম্বল, তারপরে কিউএম 9 ডেটা সেটস আছে। যদিও আমি আপনাদেরকে এখানে ডেটা রিট্রিভাল বা ডেটা বেজ নিয়ে কোনো কথা বলছি না, ডেটা বেজ নিয়ে, তারপরেও আমি কিছু ড্রাগ ডেটা রিলেটেড বা আদার্স মেডিকেল ডেটা রিলেটেড কিছু ডেটাবেজ আমি এখানে ইনক্লুড করেছি। সো যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আমরা ডেটা পাবো কই, কিভাবে ব্যবহার করব। সো জিঙ্ক যেটা দেখতে পাচ্ছেন, কমার্শিয়ালি অ্যাভেলেবল কেমিক্যাল কম্পাউন্ডস ফর ভার্চুয়াল স্ক্রিনিং, এটা ভার্চুয়াল স্ক্রিনিং এ অ্যাকচুয়ালি ব্যবহার করে মোস্টলি। অ্যান্ড কিউএম 9 ডেটা সেট যেটা, এটা কোয়ান্টাম কেমিস্ট্রি বেঞ্চমার্ক ডেটা ফর প্রপার্টি প্রেডিকশন। হ্যাঁ, মেনলি এখানে এটা আমরা ব্যবহার করি ফর প্রপার্টি প্রেডিকশন। আর এক্সিস্টিং ড্রাগ ব্যাংক ডেটা যেটা আছে, ড্রাগস, সে এক্সিস্টিং ড্রাগস যেগুলো আছে আমরা ড্রাগ ব্যাংক থেকে পাই। আর আপনার ড্রাগ ডিসকভারির জন্য সাধারণত আমরা চেম্বল যেটা ব্যবহার করি, হুইচ ইজ লার্জ স্কেল বায়োঅ্যাক্টিভিটি ডেটাবেস ফর ড্রাগ ডিসকভারি। এই যে আমরা ড্রাগ ডিসকভারি বেসড ডেটার কথা বললাম, এখানেও কিছু আপনার ইয়া আছে, মানে লিমিটেশনস আছে। সেটা হচ্ছে যে ল্যাক অফ 3D স্ট্রাকচার।
মানে আপনার 3D যে মলিকুলস গুলো আছে, মলিকুল ডেটা, সেটা অ্যাকচুয়ালি লিমিটেড। লেটেস্ট নভেলটি কেমিক্যাল ডেটা আর ল্যাকিং। অ্যান্ড সাধারণত মানে যে ড্রাগ ডেটাগুলো আছে, এটা তো অবশ্য পাবলিকলি অ্যাভেলেবল আছে কিছু, স্ট্যান্ডার্ড ফরম্যাটে পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি ডেটা ফরম্যাটস আর স্ট্যান্ডার্ড, অ্যান্ড মেনি ফ্রিলি অ্যাভেলেবল ডেটাবেস আছে, বাট নট অল। এখন আমরা দেখলাম এ পর্যন্ত যে হেলথ কেয়ারে কারা কি প্লেয়ার্স, কিভাবে ডেটা জেনারেট হয়, কি কি ডেটা আছে, কি কি সুবিধা অসুবিধা আছে। এখন কথা হচ্ছে হোয়াই এআই ফর হেলথ। প্রথম প্রবলেম হচ্ছে কস্ট অফ হেলথ কেয়ার আর রাইজিং, রাইট? এটা হচ্ছে মানে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রবলেম। অন দ্য আদার হ্যান্ড, ডিসপাইট হ্যাভিং সাম অফ দ্য বেস্ট ক্লিনিশিয়ানস ইন দ্য ওয়ার্ল্ড, ক্রনিক কন্ডিশনস আর অফেন ডায়াগনোসড লেট, তাই তো? আর যদি ডায়াগনোসিস হয়ও, তার ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজড হয়। অন দ্য আদার হ্যান্ড, মেডিকেল এরর্স তো আছেই। সেক্ষেত্রে এআই আমাদেরকে হেল্প করতে পারে অ্যাজ এ গাইড। কিভাবে করতে পারে? আমাদের এই কোর্সের ফোকাস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার। আমাদের যে অ্যাভেলেবল মডেলস অ্যালগোরিদমস গুলো আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, সেটা আমরা অ্যাপ্লাই করব অন হেলথ কেয়ার ডেটা অ্যান্ড কেন? টু বিল্ড হেলথ কেয়ার অ্যাপ্লিকেশনস। আফটার কমপ্লিটিং দিস কোর্স ইউ লার্ন আন্ডারস্ট্যান্ড হেলথ ডেটা অ্যান্ড হেলথ ডেটা টাইপস। দেন আমরা এখানে অ্যাপ্লাই করব মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং অ্যালগোরিদম, কিভাবে এইটাকে আমরা হেলথ অ্যাপ্লিকেশনসে নিতে পারি। এই 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 স্লাইডটা আমাদের এই কোর্সের গোল। ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি আগে হেলথ ডেটা কিভাবে জেনারেট হয়, কোন ধরনের ডেটা আমাদেরকে কি কাজে আসে, সেটা আগে বুঝবো। তারপরে এখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করব টু বিল্ড হেলথ অ্যাপ্লিকেশনস। ফর নাও আমরা এখন আহ, যেটা একটু আগে আপনাদেরকে বলছিলাম যে হোয়াই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার, না তার নাম্বার ওয়ান প্রবলেম বলেছিলাম যে কস্ট, তারপরে লেট ডায়াগনোসিস, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজড অ্যান্ড মেডিকেল এরার্স। আরেকটা প্রবলেম হচ্ছে হেলথ কেয়ারে বিগ ডেটা জেনারেট হয়। বিগ ডেটার 4টা ভি আমরা দেখব। ফার্স্ট ওয়ান, ভলিউম। ভলিউমে অনেক বেশি ডেটা জেনারেট হচ্ছে হেলথ কেয়ারে বা হয়, কারণ জেনোমিক ডেটা, মেডিকেল ইমেজিং ডেটা, এগুলা অনেক মানে লার্জ ভলিউমে জেনারেট হয়, যেটা ডিফিকাল্ট। যদিও এখন টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়েছে, সো আমাদের কম্পিউটেশনাল পাওয়ার বেড়েছে, অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে, সো সেখানে আমরা এগুলো আমরা ব্যবহার করতে পারি টু ট্যাকল দিস ডেটা। অন দ্য আদার হ্যান্ড, ভ্যারাইটি। হেলথ কেয়ারের মানে যে ডেটাগুলো আছে হেলথ কেয়ারে, এগুলোর অনেক ভেরিয়েশন আছে, আমরা একটু আগে দেখে এসেছি। ইলেকট্রনিক হেলথ রেকর্ডস, মেডিকেল নলেজ বেস ডেটা, মেডিকেল ক্লেমস ডেটা, মেডিকেল ইমেজিং ডেটা ইত্যাদি। অন দ্য আদার হ্যান্ড, ভেলোসিটি, আই মিন যে একটু আগে আমরা শিখে এসেছি যে কন্টিনিউয়াস সিগন্যালিং, যেমন রিয়েল টাইম মনিটরিং ইন আইসিইউ, তারপরে এম হেলথ বা মোবাইল হেলথ। এই যে মানে এই যে ডেটাগুলো জেনারেট হচ্ছে, এগুলো রিয়েল টাইম। সো এটাও কিন্তু আমাদের জন্য বিগ ডেটা জেনারেট করে। অন দ্য আদার হ্যান্ড, ভেরাসিটি, যেটাকে অ্যাকচুয়ালি নয়েজ আর এভরিহোয়ার। আই মিন হেলথ কেয়ার ডেটাতে নয়েজ তো আছেই, যেখানে অ্যাকচুয়ালি মিসিং ডেটা থাকে, এরর্স ইন দ্য ডেটা অ্যান্ড ফলস অ্যালার্মস আর ক্লেমস থাকে। সো এই যে 4V আমরা এখানে দেখতে পাচ্ছি, এই 4V আমাদের জন্য চ্যালেঞ্জিং। ওকে, এখন আমাদের হোপটা কি? লো কস্ট বেটার কোয়ালিটি। যেমন আমরা যদি আর্লি ডিটেকশন অ্যান্ড প্রিভেনশনে যেতে পারি, ফর এক্সাম্পল হার্ট ফেইলিয়ার অনসেট প্রেডিকশন, তাহলে অবশ্যই এখানে আমাদের কস্টটা লোয়ার কস্টে ইয়েটা করা সম্ভব। অন দ্য আদার হ্যান্ড, ইউটিলাইজেশন অ্যানালাইসিস টু আইডেন্টিফাই অ্যান্ড রিমুভ ওয়েস্ট। দুইটা উদাহরণ আমরা এখানে দেখলাম। অ্যান্ড বেটার কেয়ার, ইন পেশেন্ট কেয়ার ইমপ্রুভমেন্ট পসিবল, যেমন সেপসিস ডিটেকশন। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি হোম মনিটরিং করি, যেমন স্লিপ মনিটরিং অ্যাট হোম, তার মানে আমরা এআই ব্যবহার করলে ডিজিজ আর্লি ডিটেক্ট করা পসিবল। আর আর্লি ডায়াগনোসিস করলে আমাদের সেখানে প্রিভেনশন স্ট্র্যাটেজিস ডেভেলপ করাটা অনেকটা ইজিয়ার, যেখানে আমরা বেটার কোয়ালিটি এনশিওর করতে পারবো। এখন কথা হলো যে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ, আমরা হেলথ কেয়ারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করব, কি কি অ্যাপ্লিকেশন আছে? নাম্বার ওয়ান, ডিজিজ ডায়াগনোসিস। নাম্বার টু, আউটকাম প্রেডিকশন। নাম্বার থ্রি, ট্রিটমেন্ট প্রেডিকশন। নাম্বার থ্রি, ইন্স্যুরেন্স। নাম্বার ফোর, ড্রাগ ডিসকভারি। অ্যান্ড নাম্বার ফাইভ, পাবলিক হেলথ মডেলিং। এই যে
সরি, মোট এখানে 6টা অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। এই 6টা অ্যাপ্লিকেশন আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। আমাদের যে আউটলাইনটা আছে, তার প্রথম জিনিসটা হচ্ছে ডিজিজ ডায়াগনোসিস। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাই ইউজিং মেডিকেল ডেটা উই ক্যান ডিটেক্ট ডিজিজ, রাইট? যেমন এখানে যে দুইটা ডিজিজ দেখতে মানে ইমেজ দেখতে পাচ্ছেন, একটা হেলদি আর একটা ডিজিজড, রাইট? তো এইখানে রেফারেন্স দেওয়া আছে, ইউজিং রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কস মডেলস ফর আর্লি ডিটেকশন অফ হার্ট ফেইলিয়ার অনসেট, রাইট? সো এরপরে আমরা আরেকটা অ্যাপ্লিকেশন যেখানে আপনাদেরকে দেখাচ্ছি, সার্চ ফর স্কিন কন্ডিশনস উইথ গুগল লেন্স। ওকে, এখানে আপনারা যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, যে এখানে একটা ফটো নিচ্ছে, নেওয়ার পরে তারপরে মানে ও একটা ক্লিনিক্যাল ডিসিশন আপনাকে প্রোভাইড করছে। খেয়াল করুন, describing that unusual mole or rash on your skin can be challenging, right? Google Lens can now help you visually search for skin conditions like what you are experiencing. এখানে যে অ্যানিমেশনটা হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গুগল লেন্স কিভাবে আমাদের হেলথ কেয়ার অ্যাপ্লিকেশনস ব্যবহার করা যায়। On the other hand, simply snap a photo with the Google app and Lens will present visually similar matches to help guide your search. On the other hand, available in selected region. Okay, যেমন this feature isn't limited to just skin corners, right? It can also assist with identifying other bodily anomalies such as bumps or hair loss. সো এইখানে যে অ্যাপ্লিকেশনসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা গুগল হেলথ এআই এর একটা মানে প্রজেক্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি। এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে। সো আমি দুইটা অ্যাপ্লিকেশনের কথা এখানে আপনাদেরকে বললাম। নাম্বার ওয়ান হচ্ছে যে মেডিকেল ইমেজ ডেটা ব্যবহার করে কিভাবে হার্ট ফেইলিয়ার অনসেট ডিটেকশন করেছে, মানে প্রেডিকশন করেছে, এবং এখানে গুগল লেন্স ব্যবহার করে কিভাবে স্কিন কন্ডিশন প্রেডিক্ট করা গেছে। অন দ্য আদার হ্যান্ড, আউটকাম প্রেডিকশনে আমরা একজন পেশেন্টকে রিঅ্যাডমিশন করতে হবে কিনা সেটা প্রেডিক্ট করতে পারি। একজন পেশেন্টকে কতদিন হাসপাতালে রাখতে হবে, লেন্থ অফ স্টের প্রেডিকশন সেটা করতে পারি। মর্টালিটি প্রেডিকশন সেটা করতে পারি। দেন হচ্ছে ট্রিটমেন্ট রিকমেন্ডেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগ ইন্ট্রাকশন ডিটেকশন। ড্রাগ ইন্ট্রাকশন ডিটেকশনের জন্য আমাদের এখানে ক্যাস্টার একটা অ্যাপ, আমি সরি পেপার দিয়েছি, প্রেডিকশন ড্রাগ ইন্ট্রাকশনস উইথ কেমিক্যাল সাবস্ট্রাকচার রিপ্রেজেন্টেশন। অন দ্য আদার হ্যান্ড, আমরা ট্রিটমেন্ট মানে কম্বিনেশন রিকমেন্ডেশন দিতে পারি, যেমন গ্যামলেট গ্রাফ অগমেন্টেড মেমোরি নেটওয়ার্কস ফর রিকমেন্ডিং মেডিকেশনস কম্বিনেশন। ওকে, এছাড়াও মানে লিপ লার্নিং টু প্রেসক্রাইব ইফেক্টিভ অ্যান্ড সেফ ট্রিটমেন্ট কম্বিনেশনস ফর মাল্টিমরবিডিটি। দিজ আর দ্য অ্যাপ্লিকেশনস অফ ট্রিটমেন্ট রিকমেন্ডেশন। ওকে, এই পেপারগুলো আপনারা আরো দেখতে পারেন, স্পেশালি অ্যাবস্ট্রাক্টগুলো দেখলে আপনারা এগুলার ভালো একটা ইনসাইট পাবেন। ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেশনস। ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেশনে আমরা ফ্রড ডিটেক্ট করতে পারি, কস্ট এস্টিমেট করতে পারি। হেলথ কেয়ার ইন্স্যুরেন্স যেগুলো আছে বা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিজ, তাদের জন্য আমরা কাজ করতে পারি টু ডিটেক্ট ফ্রড ডিটেকশন অ্যান্ড কস্ট এস্টিমেশন। ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্টের কথা যদি বলি, আমরা যখন ড্রাগ ডিসকভারি নিয়ে কথা বলি, তার মানে আমাদের মলিকুলার প্রপার্টি প্রেডিকশন, তারপরে আপনার সিমিলারিটি সার্চ, তারপরে টক্সিসিটি প্রেডিকশন, এই কাজগুলো করার প্রয়োজন আছে। অন দ্য আদার হ্যান্ড, সামটাইমস আমাদের কাছে কিন্তু রিয়েল ডেটা থাকে না, সো আমাদের মলিকুল জেনারেশন একটা কাজ আমাদের দরকার পড়ে, যেটাকে কোর একটা আছে, অটোমেটিক মলিকুল অপটিমাইজেশন ইউজিং কপি অ্যান্ড রিফাইন স্ট্র্যাটেজি, যেটাকে কোর বলে। সো এটা আমরা ইউজ করতে পারি। অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়াল রিক্রুটমেন্ট, ডক্টর টু বেক দেখতে পাচ্ছেন একটা পেপার, ডাইনামিক ডক্টর রিপ্রেজেন্টেশন লার্নিং ফর ক্লিনিক্যাল ট্রায়াল রিক্রুটমেন্ট। ড্রাগ ডিসকভারিতে যেহেতু আমরা নতুন যখন কোনো ড্রাগ নিয়ে আসি, সো আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল মাস্ট। অন দ্য আদার হ্যান্ড, কম্পোজ বলে আরেকটা আছে, যেখানে ক্রস মডেল সুইডো ইয়া টেকনিক আমরা ইউজ করি, যেটা অ্যাকচুয়ালি ট্রায়াল ম্যাচিং কেডিডি বলে, সেখানে আমরা ইউটিলাইজ করতে পারি ফর ক্লিনিক্যাল ট্রায়াল রিক্রুটমেন্ট। এগুলা হচ্ছে আপনার ড্রাগ ডিসকভারি ডেভেলপমেন্টের কথা বললাম, অ্যান্ড মলিকুল জেনারেশন অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়াল রিক্রুটমেন্ট। পাবলিক হেলথ অ্যাপ্লিকেশনে, যে ফর এক্সাম্পল ধরেন আমি এপিডেমিওলজিক্যাল মডেলিং এর কথা যদি বলি,
তাহলে কিভাবে মানে কোভিড-19 কেসেস আর ডিফারেন্ট লোকেশনস মানে কিরকম আছে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি। আপনার হসপিটালাইজেশন প্রেডিকশন করতে পারি। এরপরে ধরেন ডেঙ্গি ফোরকাস্টিং করতে পারি, তারপর ডেথ মানে প্রেডিক্ট করতে পারি ইত্যাদি। এপিডেমিওলজিক্যাল মডেলিং বা পাবলিক হেলথ অ্যাপ্লিকেশনস আরো অনেক আছে, বাট আমি এগুলোই জাস্ট আপনাদেরকে দিয়েছি যেহেতু এটা আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। সো আপনাদেরকে জাস্ট আমি এখানে ইয়ে করবো। এখন কথা হচ্ছে এই যে আমরা তো শিখে আসলাম যে হোয়াই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কেন আমাদের মানে কেয়ার করা উচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। এখন সেটা আমরা মোটামুটি দেখবো। যেমন আমাদের কাছে কিছু কোর ডেটা সেট থাকে, যেমন বেজলাইন হেলথ এক্সামিনেশন বা এক্সাম, ক্লিনিক্যাল ডেটা ড্রাইভ ফ্রম ইলেকট্রনিক হেলথ রেকর্ডস, অথবা হেলথ কেয়ার ক্লেমস, ল্যাবরেটরি ডেটা বা সার্ভে ডেটা, হোয়াট এভার। অনেক ধরনের কোর ডেটা সেটস আমাদের কাছে আছে। সো সেই ডেটাগুলো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের জন্য মানে হেলথ কেয়ার ইমপ্রুভ করাটা অনেক ইজিয়ার। ব্রেক থ্রোজ ইন মেশিন লার্নিং, মানে আপনার রিসেন্ট অ্যাডভান্সমেন্ট যদি বলি, যে মেজর অ্যাডভান্সেস ইন এমএল অ্যান্ড এআই, এমএল ফর মেশিন লার্নিং, এআই ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লার্নিং উইথ হাই ডাইমেনশনাল ফিচার্স, রেগুলারাইজেশন যেটাকে বলি, সেমি সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজড লার্নিং আছে, প্রত্যেকটাই আপনাদেরকে নেক্সট ইয়ে করে দেখানো হবে। মডার্ন ডিপ লার্নিং টেকনিক্স অনেক অ্যাডভান্স হয়েছে, যেখানে অ্যাকচুয়ালি আপনার সাস্টেনেবল গোল ডেভেলপমেন্টের একটা ইস্যু আছে, অ্যান্ড ডেমোক্রেটাইজেশন অফ মেশিন লার্নিং, হাই কোয়ালিটি ওপেন সোর্স সফটওয়্যার আছে, যেমন ধরেন পাইথনের সাইকিট লার্ন, টেনসর ফ্লো, টর্চ, এগুলো আমরা শিখবো। সো এই যে রিসেন্ট যে ব্রেক থ্রু গুলো আছে মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, আমরা যদি এগুলো ইউটিলাইজ না করি, তাহলে আমরা নিজেরাই পিছিয়ে পড়বো। এখানে আমি কিছু মানে বই রিকমেন্ড করছি, এগুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন ফ্রিলি। সো এগুলো আপনারা ইয়ে করতে পারেন। মেশিন লার্নিং উইথ হেলথ কেয়ার পার্সপেক্টিভ, ইন্ট্রোডাকশন টু ডিপ লার্নিং ফর হেলথ কেয়ার, অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেথডস ফর মেশিন লার্নিং 7 ডে ক্র্যাশ কোর্স। এই তিনটা বই আপনারা আমাদের এই কোর্সের সাথে প্যারালালি যেতে পারেন। আহ, যদিও কোড স্লাইড সবগুলা আপনাদেরকে প্রোভাইড করা হবে, স্পেশালি কোড, মানে স্লাইড আমাদের এখানে অতটা থাকবে না। মোস্টলি আপনাদেরকে জুপিটার নোটবুক প্রোভাইড করা হবে। সো আশা করি যে আপনারা এগুলা মোটামুটি ইয়ে করতে পারবেন। দ্যাটস ইট। এই রেফারেন্সগুলো আপনারা ইউজ করতে পারেন, এবং বইয়ের নামগুলো আমি এখানে দিয়েছি, কপি পেস্ট করে আপনারা পিডিএফ গুলা পেয়ে যাবেন। এখন যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, কোয়ারিজ নিব, দেন আমরা আপনাদেরকে মানে শিডিউলটা শেয়ার করব। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনি যদি একটু আমাদেরকে ডিটেলস বলতেন যে মানে ডিপ লার্নিং এর সেক্টরটা কিভাবে মানে কি কি কভার করবেন, এটা যদি একটু বলতেন। সবকিছু কভার করা হবে, ডিপ লার্নিং এন্ড মেশিন লার্নিং এর সব কনসেপ্ট এখানে কভার করা হবে। আর ঠিক ভাইয়া আছে। আমরা কি মানে রেকর্ডটার সাথে সাথে পেয়ে যাবো? যেমন আমার ফাইনাল চলতেছে এখন, ফাইনালের না, মাঝখানে সাথে আমি। সাথে মানে এটা বলতে পারতেছি না, সামটাইমস প্রসেসিং এ সময় লাগে। সো হ্যাঁ, রেকর্ডিং তো অবশ্যই দিয়ে দেওয়া হবে। জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, আপনারা আর কার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া নেই। থ্যাংক ইউ। সো আপনাদেরকে ইয়াটা ইয়ে করেছিলাম, এখানে আমাদের এই কোর্সের আমি লিঙ্কটা দিচ্ছি, আপনারা এগুলো ইয়ে করে রাখবেন। মনীষা প্রশ্ন করেছে যে এমএল ট্রেনিং করানো হয় এমন। ক্লেইমস না, ক্লেইমস হচ্ছে কাইন্ড অফ ডেটা টাইপ মনীষা, যেটা অ্যাকচুয়ালি আপনার হেলথ কেয়ার ইন্স্যুরেন্স যে কোম্পানিগুলো থাকে ওরা প্রোভাইড করে। ভিউ কারিকুলাম, এটার আন্ডারে গেলে আপনারা এখানে শিডিউল পাবেন, দেখা যাচ্ছে? হ্যালো? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো আপনারা এখানে শিডিউলটা পাবেন। ওকে, এখন হচ্ছে আমরা আপনাদেরকে অ্যাকচুয়ালি কোড লিখাবো বা কোড লিখতে দিব হচ্ছে গুগল কোল্যাবে। তো আপনাদের সবারই একটা জিমেইল আছে, দেখতে পাচ্ছেন জিমেইল। জিমেইলে লগ ইন করবেন, গিয়ে ড্রাইভে যাবেন।
ওকে, কি, ফর এক্সাম্পল আমি এখানে আপনাদেরকে একটা উম, দেখাচ্ছি কিভাবে সেট আপটা করবেন। একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এআই, ফর এক্সাম্পল এআই ফর হেলথ। আমি এখানে কোড লিখছি। এরকম আপনারা যে কাজটা করবেন, আপনারা নিজেদেরকে যখন অ্যাসাইনমেন্ট দিব তখন আসলে আপনাদের এটা করতে হবে। আদারওয়াইজ আপনাদের এটা করতে হবে না, কারণ আমরাই আপনাদেরকে সবকিছু প্রোভাইড করব। বাট আপনাদের অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরই করতে হবে। সো দেখেন কিভাবে ইউটিলাইজ করতে হয়। এখানে ক্লিক করবেন, মোরে গিয়ে গুগল কোলাবরেটরি, এটা আপনাদের থাকতেও পারে নাও পারে। কানেক্ট মোর অ্যাপসে ক্লিক করবেন, এখানে অ্যাপস আসবে। এখানে আপনারা সার্চ করবেন কোল্যাব লিখে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন, আপনার এখানে ইনস্টল আসবে। আমার এখানে আনইনস্টল আসছে, জাস্ট ইনস্টল করবেন। দ্যাটস ইট, ফাইনাল। এই ফোল্ডারের মধ্যে কয়েকটা কাজ করবেন। নাম্বার ওয়ান, ডেটা। নাম্বার টু, নোটবুকস। নাম্বার থ্রি, আউটপুটস। কোনো একটা আউটপুট যদি আমাদের রাখতে হয়, ফর এক্সাম্পল ফিগার অথবা টেবল। এখন আপনারা নোটবুকের ভেতরে যাবেন। এখানে একটা নতুন নোটবুক আমি ক্রিয়েট করব, নিউ, মোর, গুগল কোল্যাব। এটা আমাদের গুগল কোল্যাবটা ওপেন করবে, মানে একটা নোটবুক। খেয়াল করেন, এখানে আপনি একটা টাইটেল দিবেন, যে আমি এখানে ইন্ট্রোডাকশন দিলাম। গুগল কোল্যাব নোটবুকে দুইটা সেল আছে, একটা হলো কোড আর একটা টেক্সট। টেক্সট সেল আমরা ব্যবহার করি অ্যাকচুয়ালি নোট লেখার জন্য, আর কোড ব্যবহার করি অ্যাকচুয়ালি আমরা কোডটা লেখার জন্য। এখন আমরা এখানে যে নোট, এখানে আসলাম, এই যে আপনারা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এইটা অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল মেশিন, আই মিন কম্পিউটার। সো ইউ নিড টু কানেক্ট। ওকে, সো এখানে দেখেন কানেক্ট একটা অপশন আছে, ক্লিক কানেক্ট। ইট উইল টেক সাম টাইম, কারণ এটা আমাদের ভার্চুয়ালি কানেক্ট হবে। সো এই দেখেন, এখন আপনি যদি এখানে কার্সার নিয়ে যান, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে র্যাম প্রোভাইড করা হয়েছে 12.67 জিবি, অ্যান্ড ডিস্ক স্টোরেজ দিয়েছে 10.72 জিবি। ওকে, সো ইউ আর রেডি টু গো। এইটা হলো কোড সেল। এখানে পাশে যদি প্লে আইকন দেখেন, তাহলে এইটা একটু কোড সেল। যেমন ধরেন 2+2, আমি পাইথনে কোনো কোড লিখছি না, 2+2, জাস্ট রান করেন। এখানে আপনি ক্লিক করলে নিচে দেখেন 4 আসছে আউটপুট। তার মানে এই প্লে আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আউটপুট পাবেন, অথবা কিবোর্ড থেকে শিফট এন্টার চাপ দিলে এখানে আপনি আউটপুট পাবেন। নতুন একটা সেল যদি যুক্ত করতে চান, কোন ধরনের সেল যুক্ত করতে চান, কোড, তাহলে কোডে ক্লিক করলে সেল যুক্ত হবে। সেল যদি ডিলিট করতে চান, রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার একটা ডিলিট বাটন আছে, ক্লিক হেয়ার, ডিলিট হয়ে গেছে। সামটাইমস আমরা যখন কাজ করি, আমরা কোড লেখার সাথে সাথে নোটও লিখে ফেলি। সেটা করার জন্য আমাদের টেক্সট সেল লাগবে। ক্লিক হেয়ার, টেক্সট সেল। এখানে আপনি কিছু একটা লেখেন, ফর এক্সাম্পল ইন্ট্রোডাকশন। এটা হলো টেক্সট। ওকে, তো এখানে টেক্সট লিখলাম, এটাকে আপনি ধরেন একটা হেডিং দিতে চাচ্ছেন, এখানে হেডিং ইয়ে করেন। এখানে আপনি আউটপুট দেখতে পাবেন, এই যে টি ফর, ওই দেখেন হেডিং। এখানে আপনি হেডিং দেখতে পাবেন। ওকে, রাইট ক্লিক করেন। এখানে আপনি যদি মনে করেন যে এটা বোল্ড করবেন, ইটালিক বা লিংক দিবেন, তাও আপনি করতে পারেন। কোন একটা লিংক, কোন একটা ইমেজ ইনসার্ট করবেন, কোড লিখবেন, তারপরে হচ্ছে আপনি মানে লিস্ট করবেন, ওয়ার্ডের মতোই সবকিছু। এরপরে এখানে আপনি মানে জাস্ট, ফর এক্সাম্পল আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এতটুকু বুঝছেন সবাই? জি হ্যালো, ভাই। জি ভাই। ওকে, আহ, নেক্সট। ভাইয়া আবার একটু যদি দেখাতেন এটা কোনটা? এই কিভাবে এটার ভিতরে ঢুকলেন, আমার কম্পিউটারে এটা আপনার ভাইয়া সাথে ঢুকতে পরের পারবেন। ক্লাসে তো ডিটেলস আমরা আলোচনা করব মনে হয় এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, পরের ক্লাসে অথবা আপনি রেকর্ডিং দেখেন, ব্যাক যাওয়াটা আবার কঠিন এখন, কারণ এটা আবার পরের কানেক্ট করতে ক্লাসটাতে হবে। যখন শুরু করব কালকেই আমরা একদম বিগিনিং থেকে শুরু করব কিভাবে এটা ইনস্টল করা হয়। ওকে,
দ্যাটস ইট। এটা, বাট আমি আপনাদেরকে যেটা বলবো, আপনাদেরকে আমরা একটা ফোল্ডার প্রোভাইড করব, যে ফোল্ডারটা আমাদের মানে যারা ইনস্ট্রাক্টর আছে তারাও ব্যবহার করবে, আপনারাও ব্যবহার করবেন। সো এইখানে আপনাদের সব ধরনের ডেটা, এই যে দেখতে পাচ্ছেন ফোল্ডারটা দেখায় দিই, এআই ফর হেলথ। এটা হলো আমাদের কোহর্ট 1, সো 301। এই যে কোহর্ট 1, এইটার আন্ডারে আপনাদের এখানে নোটবুক দেখতে পাচ্ছেন, একটা ফোল্ডার আছে, তারপরে ডেটা থাকবে এখানে। সব ডেটা আপনি এখানে পাবেন না, অ্যান্ড আউটপুটস। আপনাদেরকে এই ফোল্ডারটার অ্যাক্সেস দেওয়া হবে, কেউ এই ফোল্ডারে এডিট করতে পারবে না, ডাউনলোড করে নিজের ফোল্ডারে আপলোড করে নেবে, ঠিক আছে? ইয়া, বুঝতে পারছি নাজমুল? হ্যালো। জি 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 ভাইয়া, হ্যাঁ। ওকে, সো আমি এটা শেয়ার করছি, এডিটর অ্যাক্সেস দেওয়া আছে। কেউ, যেটা আমি বললাম, আমি ট্রেনিং গ্রুপে দিয়েছি নাজমুল, মুহিত, নাজমুল, জি জি, আমি তোমরা দেখেছি ভাইয়া। জি, তোমরা এটা ইয়ে করে রাখো। ওকে। ওকে, দ্যাটস ইট। আপনাদেরকে পাইথন ফর ডেটা সায়েন্স বা ফান্ডামেন্টালস অফ পাইথন